আর আমাদের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হলো আমাদের প্রিয় নেত্রী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার জীবন রক্ষা করেছেন। আমাদের অস্ত্র হলো আমাদের কর্মী বাহিনী, আমাদের অস্ত্র হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের কোটি কোটি নেতা কর্মী। আমাদের অস্ত্র হলো আমাদের কর্মী বাহিনী, আমাদের অস্ত্র হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের কোটি কোটি নেতা কর্মী। আর আমাদের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হলো আমাদের প্রিয় নেত্রী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার জীবন রক্ষা করেছেন। সর্বশেষ 24-এর 5ই আগস্টে যারা যে ইউনূসের যে পরিকল্পনা ছিল, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকে নির্মম শুধু নয়, নিষ্ঠুর ভাবে হত্যা করা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। তাই আমরা বলতে চাই, আমাদের সবচেয়ে শক্তিশালী, মহাশক্তিশালী অস্ত্র হলো আমাদের দুঃসাহসী নেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা। কাজেই নেত্রী শেখ হাসিনা যে আবেগ, তিনি যাবেন 1 কোটি মানুষের মধ্য থেকে একজন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ফাঁসিতে লটকাবেন, এমন শক্তি কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে? একজন শেখ হাসিনাকে এর মধ্য থেকে নিয়ে কোন কারাগারে নিয়ে যাবেন? জনগণ ওই কারাগারের দেয়াল ভেঙে ফেলবে, ইট খুলে ফেলবে। আমি আপনাকে বলছি, মিনিমাম 1 কোটি মানুষ সেদিন ঢাকায় শেখ হাসিনাকে, তাদের নেত্রীকে অভিনন্দন জানাবে, পাহারা দেবে এবং পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন, এই ঘোষণা দেওয়ার পর মনে হচ্ছে তার দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন সমূহের মধ্যে একটা এমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে সারা দেশে প্রতিদিনই একাধিক মিছিলের খবর আসছে পুলিশ প্রশাসনের সকল বাধা উপেক্ষা করেই। দলকে সংগঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। তিনি দেশে ফিরবেন এই ঘোষণা দিয়ে 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরতে চান, এ ঘোষণাও তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছেন। সে খবর সংবাদ মাধ্যমে এসেছে। দল কি সত্যি প্রস্তুত হয়ে উঠেছে? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার ফলেই কি দলে এমন একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে ক্রমাগতভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগের মিছিলে জনসংখ্যা বাড়ছে, আর সেসব মিছিল পুলিশ প্রশাসনের বাধা উপেক্ষা করে ঘটতে পারছে? এসব নিয়ে আলাপে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক, আপনাকে স্বাগত জানাই। জাহাঙ্গীর কবির নানক, সম্প্রতি যেই সংবাদ মাধ্যমের খবরে আমরা জানতে পারলাম, টাইমস অফ বাংলাদেশ, যে আপনাদের নেত্রী আপনাদের জানিয়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং দল প্রস্তুত করতে বলেছেন আপনাদেরকে, সেখানে খবর এসেছে যে আপনাকে দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানানোর জন্য দলকে প্রস্তুত করতে। দল কি প্রস্তুত ঢাকায় শেখ হাসিনাকে স্বাগত জানাতে? দেখেন, প্রথম প্রশ্নের উত্তরটি হলো স্ট্রেট এভাবেই যে দল পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং নিশ্চয় নবনীতা, আপনার মনে আছে 81 সনে তাকে স্বাগত জানানো, 2007-8 সনে মাননীয় নেত্রীকে কারামুক্ত করে বিমানবন্দর থেকে অভিনন্দনের কথা মনে আছে। তবে এবারের প্রেক্ষাপট হবে ভিন্ন, এবারের প্রেক্ষিত ভিন্ন। কাজে এবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন বিশ্ববাসী দেখবেন যে জনতার নেত্রী জনতার মাঝে ফিরে এলে জনগণের প্রতিক্রিয়া কি হয়,
জনগণের আকস্মিক কি হয়, আবেগ যে কতখানি এই সফল রাষ্ট্রনায়ক আধুনিক বাংলাদেশের উপকার শেখ হাসিনা রয়েছেন, এটি হলো সরাসরি উত্তর। আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তারাও দিন গুনছেন কখন আসবেন আমাদের প্রিয় নেত্রী। আপনাকে দল সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা খবরে এসেছে। আওয়ামী লীগ সংগঠিত আছে কিনা এই নিয়ে তো আমরা 2024-এর আগস্টের পর থেকে নানা কিছু শুনেছি। দলকে এতটা সংগঠিত করে আনলেন কি করে? এবং এই আলাপটাও তো আছে যে এই যে এরকম সময়ে যখন মামলা হামলা চূড়ান্তভাবে চলছে, আপনারা দেশে ফেরার ঘোষণা দিয়ে দলের তৃণমূলের নেতাকর্মীদের আরো বিপদে ফেলছেন কিনা? দেখেন, দল যে সংগঠিত হয়েছে, দল কখন সংগঠিত ছিল না, কি পরিপ্রেক্ষিতে বিষয়টি বলছেন, আমি আমি বুঝি, কিন্তু সে বিষয় নিয়ে কথা বলা যাবে না এখন। আমি শুধু বলবো, দল এখন যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত সংগঠিত, এবং 2004 সালের 5ই আগস্টের পরে দল যে একটি মহা বিপর্যয়ের মধ্যে পড়েছিল, দেশ যে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিল, সেই সময় থেকে, সেই সময়ের পরে যে আজকে এই দলটি, এই 77 বছর বয়সী দলটি, যে দলটির নেতৃত্বে 52 ভাষা আন্দোলন, 70-এর নির্বাচন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, সেই দলটিকে অনেকেই যারা ক্ষমতা দখলকারী তারা ভেবেছিলেন যে কিছু নেতা কর্মীকে হত্যা করতে পারলে, বাড়িঘর জ্বালিয়ে দিলে, আতঙ্ক সৃষ্টি করতে পারলে, ভয়ভীতি সৃষ্টি করতে পারলেই এই দলটিকে নিঃশেষ হয়ে যাবে। আসলে ওরা হাম্মুকের স্বর্গে বাস করে, তো ওদের রাজনৈতিক প্রজ্ঞা বলতে কোনো জিনিসটাই, রাষ্ট্র পরিচালনার তো অভিজ্ঞতা নাই বটে। কিন্তু এই দলটি এখন এমন ভাবে সংগঠিত হয়েছে, নবনীতা, আমি হতবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। কাজেই দল এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, এবং দল যে প্রস্তুত হয়ে গিয়েছে, নিশ্চয়ই সমসাময়িক কালে নির্ধারিত কর্মসূচির বাইরেও আর কর্মীরা বসে থাকতে চায় না। সেই কারণেই তারা কিন্তু মিছিলের পর মিছিলের নগরীতে পরিণত করছে। কাজেই এই মিছিল দেখে কিন্তু আপনি, এই বড় বড় মিছিল, বিশাল বিশাল মিছিলগুলি দেখে আপনি বা কেউই ধারণা করবেন না যে এই মিছিলই হলো আমাদের আকার আকৃতি। আসলে আমরা কিছু কৌশলগত দিক দিয়ে এগোচ্ছি, কারণ বুঝে নিত যে এই ক্ষমতাসীন গোষ্ঠী আগে যারা 18 মাস ছিল, খনি ইউনূসের নেতৃত্বে, অর্থ লুটেরা ইউনূসের নেতৃত্বে, রক্ত পিপাসু ইউনূসের নেতৃত্বে 18 মাস দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার গড়া সাজানো বাগানকে ধ্বংস করে সবকিছু তছনছ করে দিয়েছে। পরবর্তীকালে 12ই ফেব্রুয়ারি তথাকথিত সান্ধ্যকালীন নির্বাচনের মধ্য দিয়ে যে যারা ক্ষমতায় এসেছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ সবাই চেনে এবং জানে। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, নবনীতা। মানুষের হৃদয় থেকে কিন্তু মুছে যায়নি 2004 সালের 21 আগস্টের ঘটনা, কিন্তু আজও দেশের মানুষ ভুলে যায়নি, আজও ভুলে যায়নি। সারা বাংলাদেশে আজহারুল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী MS কিবরিয়া, খুলনার অ্যাডভোকেট মঞ্জুর ইমাম, খুলনার টুকু ভাই থেকে শুরু করে খুলনার সাংবাদিক বালু ভাই, সাংবাদিক মানিক শাহ থেকে শুরু করে গোপাল কৃষ্ণ মোহরীদের মতো বহু মানুষকে যারা হত্যা করেছে, তাদেরকে
এত সকালেই দেশবাসী ভরে যায়নি। তারা চিহ্নিত, তারা হয়তো আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। আমি যে কথা বলতে চাচ্ছি আপনাকে নবনীতা, সেটি হলো আমাদের কিছু কৌশলগত দিক রয়েছে। কখনো আমাদেরকে এই ভয়াবহ দানবদের সঙ্গে মোকাবেলার জন্য আমাদেরকে 3 স্টেপ ফরওয়ার্ড মার্চ, 2 স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ করতে হচ্ছে। কখনো রণকৌশল হিসাবে আমাদেরকে 3 স্টেপ ফরওয়ার্ড মার্চ, 4 স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ করতে হচ্ছে। কখনো বা আমাদেরকে মার্ক টাইমে থাকতে হচ্ছে। কখনো আমরা কুইক মার্চ করছি ডাবল মার্চের অপেক্ষায়। কবে আমি চূড়ান্ত পরিণতির দিকে যাবে বলে মনে হয়? মানে আমরা তো পড়লাম আপনাদের নেত্রী মে মাসে আপনাদের জানিয়েছেন 6 মাসের মধ্যে উনি ফিরতে চান। আমি কিন্তু সমস্ত বিষয়টি আপনি অল্প কথার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আপনি অনেক জ্ঞান গরিমা আপনার রয়েছে এবং আপনার শ্রোতা যারা, তারাও নিশ্চয়ই আমার কথা বুঝতে পারবেন। রণকৌশল বলেছি যেহেতু, রণকৌশলের সকল কৌশলগুলো এখনই বলা যাবে না। তবে আমি বলতে পারি নেত্রী, প্রাণের নেত্রী বাংলার জনগণের যখন ফিরে যাবেন, যে দিন ফিরে যাবেন, সেদিন বাংলাদেশ আরেকটি মুক্ত বাংলাদেশ ঘোষণা করা হবে এবং সকল সাম্প্রদায়িক অপশক্তি, লুটেরা, ক্ষমতা দখলকারী, 5ই আগস্ট ঘটনাকারী, এই সবাই পালিয়ে যাবে। তবে আমি নিশ্চিত পালাবার পথ পাবে না তারা। সে পথ রুদ্ধ করেই নেত্রী শেখ হাসিনা যাবেন। নেত্রী শেখ হাসিনা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তিনি বারবার বলছেন আমি আমার নেতা কর্মী এই রক্ত আমি দেখতে পারছি না, আমি আর নিতে পারছি না, দেশের মানুষের কষ্ট আর আমি নিতে পারছি না। আপনি বলেন 15 বছর 7 মাস যে দেশ মাকে লালন পালন করলেন, বড় করলেন, সাজিয়ে তুললেন, সেই দেশটা কোথায় চলে গিয়েছে বলেন? একটি ছোট্ট শিশু, তার জীবনের নিরাপত্তা নাই, শিশুদের নির্যাতন করা হচ্ছে, শিশুদের ধর্ষণ করা হচ্ছে। যে মাদ্রাসা নিয়ে যে মৌলভী সাহেবরা গর্ব করেন, সেই মাদ্রাসাতে চলছে বলৎকারের মহোৎসব। নবনীতা গতকাল নেত্রকোনায় ছেলেকে মারতে গিয়ে মাকে জবাই করেছে। ছেলে জবাই করে তার সন্তানদেরকে পর্যন্ত ক্ষত বিক্ষত করেছে। কক্সবাজারের উখিয়ায় ছেলে গিয়েছে মাকে একবার দেখার জন্য। সেই মাকে দেখতে যাওয়ার পরে সমস্ত বাড়িটি ঘেরাও করে ফেলেছে ছেলেকে ধরার জন্য। ছেলের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা ছিল না। তখন মা রক্ষা করতে গিয়েছে ছেলেকে, সামনে বুক পেতে দিয়েছে, তার কোলের ধনকে সে আগলিয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। সেই মাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। এখন দানবেরা, এ কারা? 24-এর 5ই আগস্ট যারা সরকারের অস্ত্র লুট করলো, থানা লুট করলো, গণভবন থেকে SSF এর অত্যাধুনিক অস্ত্র পাঠ করলো, সে অস্ত্র কি উদ্ধার হয়েছে আজ পর্যন্ত? অস্ত্রের উত্তর হলো না। এই হাজার হাজার অস্ত্র উদ্ধার হয়নি। জেলখানা ভেঙে যে সন্ত্রাসীরা দেরকে মুক্ত করলো, জেল ভেঙে যে জঙ্গিদের মুক্ত করলো, আপনি বলেন 18 মাসের স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারপরে যিনি আসলেন
I have a plan বলে, what is that plan? What is that plan? Is it this plan? Is it that plan? What is happening in the country? কিন্তু শেখ হাসিনা, আপনি যেটা বলছেন যে ফিরবেন এবং পালানোর পথ পাবে না এই অপরাধীরা, তো তাহলে একটা তো বড় ধরনের সংঘাত সংঘর্ষ হবে। আমি এমনকি শেখ হাসিনা দলীয় ফোরামে আলাপে বলছেন যে সবার তালিকা যাতে করে রাখা হয়, যারা আওয়ামী লীগ ছাত্রলীগের বাড়িঘরে আগুন দিচ্ছে, নির্যাতন করছে, তালিকা যাতে মানে করে রাখা হয়, সবগুলোর বিচার নাকি উনি ফিরলে হবে। মানে এই সংঘাত সংঘর্ষময় পরিস্থিতি তো তাহলে আপনাদের মোকাবেলা করতে হবে আসতে হলে। সেটা কি করে, মানে আবার রক্তপাত, মানে সেটা কি করে সামাল দেবেন? নবনীতা একটি সুন্দর প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের আমি উত্তর দিতে চাই পরিষ্কার ভাবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্র এবং দেশ মাতৃকার স্বাধীনতা মুক্তির জন্য। সেই দলটি কি ৭১-এর আগে কোনোদিন অস্ত্র হাতে নিয়েছে, বোমা হাতে নিয়েছে, গ্রেনেড হাতে নিয়েছে? নেভার অ্যান্ড এভার, নেভার। আমরা জনগণের কে সাথে নিয়ে এবং আমাদের প্রিয় নেতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব জনগণের উপর নির্ভর করেই, জনগণের একমাত্র শক্তি, সেই জনগণের ঐক্যবদ্ধ শক্তি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর শাসক গোষ্ঠী, শোষক গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় সেই জনগণের অস্ত্র। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, আপনার মনে আছে ৮১ সালে যখন বাংলাদেশে ফিরে যান রিফিউজি জীবন কাটিয়ে, সেই সময় দেশে কারা? সেই সময় ওই কর্নেল রশিদ ফারুক নূর, তাদের অবাধ বিচরণ 15 আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকারীরা, এ অবাধ বিচরণ ছিল। শুধু তাই নয়, ফ্রিডম পার্টি গঠন করার সুযোগ করে দিল জিয়াউর রহমান। শুধু তাই নয়, তাদেরকে একটি দৈনিক পত্রিকা দিল, তার নাম দৈনিক মিল্লাত। সেই বাংলাদেশ, যে বাংলাদেশে ৭১-এ যাদেরকে আমরা পরাজিত করেছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যারা পালিয়ে গিয়েছিল, কেউ পাকিস্তান, কেউ গুলিস্তান, কেউ সাবিস্তানে পালিয়ে গিয়েছিলেন, তারা সব এসে আবার উজাড়ের এসে ভেসে উঠলো, শক্তি সঞ্চয় করলো, রাজনীতি শুরু করলো। কে এই অধিকার দিয়েছিল? জিয়াউর রহমান। সেই দেশে কিন্তু শেখ হাসিনা, ওই যে বঙ্গবন্ধুর রক্ত তার ধমনীতে, যে রক্ত হলো একটি সাহসী রক্ত, সেই রক্তের উত্তরাধিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সেই দেশে ফিরে গেলেন। তিনি কিন্তু মৃত্যুকে পরোয়া করলেন না, মৃত্যুকে তিনি আলিঙ্গন করেই ফিরে গেলেন। আমাদের মধ্যে, আমরা তখন ছাত্র নেতা, আমাদের মধ্যে আতঙ্ক ছিল, কখন যেন বিমান থেকে নামার পরে কখন যেন কি দুর্ঘটনা ঘটে যায়, কখন যেন একটি গুলি গিয়ে তার বুককে বিদীর্ণ করে দেয় এই খুনিরা, এই হত্যাকারীরা। সেই বাংলাদেশে আমরা ২৪-এর ৫ই আগস্টের পর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমরা কিন্তু অস্ত্রে বিশ্বাস করি না, অস্ত্র হাতে নেই নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু অস্ত্র হাতে নেই নাই আমাদের, কারণ আমাদের অস্ত্র হলো আমাদের কর্মী বাহিনী, আমাদের অস্ত্র হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের কোটি কোটি নেতা কর্মী। আর আমাদের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হলো আমাদের প্রিয় নেত্রী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার জীবন রক্ষা করেছেন। সর্বশেষ ২৪-এর ৫ই আগস্টে যারা, যে ইউনুসের যে পরিকল্পনা ছিল
শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকে নির্মম শুধু নয় নিষ্ঠুর ভাবে হত্যা করা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছে। তাই আমরা বলতে চাই আমাদের সবচেয়ে সবচেয়ে শক্তিশালী মহাশক্তিশালী অস্ত্র হলো আমাদের দুঃসাহসিক নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। কাজেই এই মহাশক্তিধর অস্ত্র আর জনগণের শক্তির অস্ত্র এই দুয়ে মিলে নিশ্চয়ই তো বিচার হতে হবে। আমার মাকে আপনি হত্যা করেছেন, তার বিচার হবে না? তার বিচারের কথা শেখ হাসিনা বলবেন না? আমার কর্মীর হাত কেটেছেন, পাও কেটেছেন, তার বিচার হবে না? 2001 সনে মাফ করেছি। একই ঘটনা 2001 সনে বিএনপি জামাত ক্ষমতায় এসে একই ঘটনা ঘটিয়েছিল, কিন্তু দেশের স্বার্থে মানুষের স্বার্থে সেদিন নেত্রী তাদেরকে ক্ষমা করেছিলেন। ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর কি না হয়েছিল 2001 সনে? গোপালগঞ্জ, বরিশালের আগুন ছাড়ায় কি না হয়েছিল বলেন? কাজেই আমি আপনাদেরকে বলবো আমরা কোনো আমাদেরকে নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন 18 কোটি মানুষের ভিতরে, তাহলে এই সংখ্যাটাই ঘাতক সংখ্যা, এই হত্যাকারী সংখ্যা কত পার্সেন্ট হবে? ভেরি মাইক্রোস্কোপিক। তার মানে তাদের বিচার হবে মানে হলো সাধারণ জনগণের সেখানে কোনো আতঙ্কের কথা কিন্তু আমাদের নেত্রী বলেননি। কাজেই উনি যাবার পরে কিন্তু, উনি ফেরার পরে কিন্তু উনি ওনার প্রিয় দেশ, প্রিয় স্বদেশকেই ভালোবাসেন। আপনার মনে আছে গতকাল সেই দিনটি অতিবাহিত হলো, তার কারামুক্তি দিবস। 2007 সনে গ্রেপ্তার হয়েছে, 2008 সনে মুক্তি পেয়েছে 331 দিন কারাগারে থাকার পরে। কেন তাকে কারাগারে নিল? ওই 111 সরকার সেখান থেকে কি তার আগে ক্ষমতায় ছিল? যে ক্ষমতায় ছিল তাকে গ্রেপ্তার করো, করলো না। সেখানেও ব্যালেন্স মেনটেন করলো, এবং সেই ব্যালেন্স মেনটেন করতে গিয়ে কাকে আগে গ্রেপ্তার করলো? আমাদের নেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। সেই শেখ হাসিনার সঙ্গে যখন 2008 সনে তার আইনজীবীরা দেখা করতে গিয়েছে, তখন তাদেরকে সবকিছুর আগে, তার মুক্তির কথা বলার আগে বলেছে দেশে বন্যা হয়েছে, এবারের বন্যা যে কোনো সময়কে অতিক্রম করবে, মানুষ কষ্টে রয়েছে, আমার নেতা কর্মীদেরকে বলবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, মানুষের কাছে সাহায্য নিয়ে যেতে, মানুষকে বন্যা কবলিত এলাকা দিয়ে উদ্ধার করতে বলবে। আপনি বলেন নবনীতা, আজকে যিনি দেশের বাইরে রয়েছেন তিনি নেত্রী, এখানে থেকেও কিন্তু তিনি বলছেন যে 600 টাকা যখন ধানের মন আর 1000 থেকে 1200 টাকা যখন কৃষি শ্রমিকের দাম, তখন কৃষকরা হতাশ হয়ে পড়েছে কিভাবে ধান কেটে গোলায় আনবে। নেত্রী শেখ হাসিনা তার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক কৃষক লীগকে বলেছে যাও কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দাও, তারা করেছে। কাজেই মানবিক শেখ হাসিনা, কাজেই তাকে নিয়ে কোনো আতঙ্কের কারণে। তবে যারা হত্যা করেছে, যারা আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দিয়েছে, যারা মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে, আজও বাংলাদেশে হিন্দু সমাজ, হিন্দু ভাইদের বাড়িঘর
জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, ধর্ষণ করছে, জায়গা জমি দখল করছে, তারা তো অবশ্যই রেহাই পাবে না। শেখ হাসিনা আপনাদেরকে বলেছেন যে তার উপর তো মৃত্যুদণ্ডের রায় আছে, যে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই তিনি ফিরবেন। আপনারা তার নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন? মানে তিনি দেশে ফিরলে, এবং ভারত সরকার তো তাকে প্রত্যর্পণ করবেন না, তিনি একটা ট্রাভেল পাসের চাইতে পারেন, এরকম খবরও পত্রিকায় এসেছে। মানে তিনি ঠিক কি প্রক্রিয়ায় কখন কিভাবে দেশে ফিরবেন সে বিষয়ে মানে কি ভাবছেন আপনারা? এবং মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ফেরাটা কি নিরাপদ হবে? নবনীতা, নেত্রী 81 সালে বাংলাদেশে ফিরে আসার পর থেকে আমি নেত্রীর ছায়া সঙ্গী ছিলাম, এ কথা বলার ধৃষ্টতা নেই, তবে আমি তার এক অনুসরণকারী ছিলাম সারা দেশে। সেই উলিরচরের দুর্ঘটনা, অনেক ঘটনা আমি ছিলাম। কাজে আমার সঙ্গে কথা বললে অনেক সময় নিয়ে আসতে হবে, বলতে হবে। আমি শুধু আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখেন, ইট ইজ শেখ হাসিনা। এই 2006 সনের পরে 2007-এ যখন 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনদের সরকার আসলো, আমি এবং আমার জেনারেল সেক্রেটারি, আমি তখন যুবলীগের চেয়ারম্যান, আপনার মনে আছে, এবং আমার জেনারেল সেক্রেটারি হলো মির্জা আজম, আমরা গভীর আত্মগোপনে থেকে দলকে সংগঠিত করেছি, সারা দেশকে সংগঠিত করেছি। একটা পর্যায়ে আমার নেত্রীকে বলেছিলাম, আপা বলছেন, নেত্রী বলছেন আমি কিন্তু যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো। আমি বললাম, নেত্রী আপনি ঢুকবেন কেমন, আপনাকে তো ঢুকতে দেবে না। বললো আমি এখান থেকে ইন্ডিয়া যাব, ইন্ডিয়া থেকে বেড়া বলে বোরখা পরে আমি ভিতরে ঢুকেই আমি বোরখা খুলে দিয়ে বলবো আমি এসেছি, তারপরে যা হওয়ার হবে বুঝবো। আমি আপনাকে বলছি, নেত্রী কিন্তু বলেছে যে আমার ভাগ্যে যাই ঘটুক না কেন, আমার গলার রশি তোমরা কারাগার ঠিক করো, ফাঁসির রশি ঠিক করো, আমি আসবই আমার মানুষের কাছে, আমার দেশবাসীর কাছে। কেন এত আকুতি? কেন এত আকুতি? তার দেশের ফেরার আকুতি। একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক হিসাবে এই আকুতি তো হতেই পারেন বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে। আর তিনি শোনেন না, আপনি শোনেন, আমি শুনি, অমুকে শোনে, সবাই শোনে, আমরা শুনি না? সোশ্যাল মিডিয়ায় মানুষের হাজারিগুলি উনি দেখতে পাচ্ছে না? সেই রিক্সাওয়ালা, কৃষি শ্রমিক দিয়ে শুরু করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ক্ষস্য মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ছোট ব্যবসায়ী, ছোট পান বিড়ি সিগারেটের দোকান, ছোট্ট বাক্স নিয়ে যে দোকানদার বসে, সে থেকে শুরু করে মধ্যম ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সবাই আজ তারস্বরে চিৎকার করছে। এই চিৎকার উনি শোনে না। তিনি শুনতে পায় না যে হোমলেস পিপলকে, যে হোমলেস পিপল, ল্যান্ডলেস পিপলকে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন, ঘর বাড়ি তৈরি করে জমিটুকু, যে জমিটুকুর উপর ঘর করে দিয়েছেন, তার দলিল শোধ যাকে বুঝিয়ে দিয়েছেন। আমার আজও কানে ভাসে এক একটি প্রকল্প, এক একটি আশ্রয়ণ প্রকল্প যখন উদ্বোধন করতে যাচ্ছিলেন, সেই সময় এক একজন বৃদ্ধে, এক একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষের কথা মনে পড়ছিল। এমনকি আমার সেই কথা মনে পড়ে, এই যে বেদে গোষ্ঠী যাদের ঠিকানা ছিল জলের ভিতরে, নৌকায় যাদের ঠিকানা ছিল, তাদেরকে বলতো, যাদেরকে সমাজে গ্রহণ করা হতো না, সেই সমাজচিত বেদে গোষ্ঠীকে বলতো আশ্রয়, জমি
এবং বাড়ি করে দিয়েছিলেন। সেই নেত্রী শেখ হাসিনা তাদের চিৎকার দেখে তার তৈরি করা বাড়িঘরগুলি এই আজকের বিএনপি যুবদল ছাত্র দলের ছেলেরা সেই বাড়িঘরগুলো দখল করে নিয়েছে। এর আগের ফ্যাসিস্ট সরকারের লোকেরা সেই বাড়িঘর ভেঙেছে। কাজেই নেত্রী শেখ হাসিনা যে আবেগ, তিনি যাবেন 1 কোটি মানুষের মধ্য থেকে একজন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ফাঁসিতে লটকাবেন, এমন শক্তি কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে? একজন শেখ হাসিনাকে এর মধ্য থেকে নিয়ে কোন কারাগারে নিয়ে যাবেন? জনগণ ওই কারাগারের দেয়াল ভেঙে ফেলবে, ইট খুলে ফেলবে। আমি আপনাকে বলছি, মিনিমাম 1 কোটি মানুষ সেদিন ঢাকায় শেখ হাসিনাকে, তাদের নেত্রীকে অভিনন্দন জানাবে, পাহারা দেবে এবং পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবে। কাজেই ওই ভয় আমরা করি না। আর নেত্রী শেখ হাসিনা যখন 2008 সালে বাংলাদেশে ফিরে আসছিল, উনি যখন আমেরিকা থেকে লন্ডন নামলেন, লন্ডন থেকে হিথ্রোর দিকে আসছিলেন, আমার সঙ্গে বারবার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে আমি যাবই, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমাকে যেতে দেবে না, আই ওয়ান্ট টু ফেস দি কেস, আমার অধিকার, আমি নাটক যাব, দেখে আমাকে ঠেকায় কে। কাজেই অকুত ভয় একজন মানুষ, নির্ভীক মানুষের নাম হলো শেখ হাসিনা। কাজেই শেখ হাসিনা ওই ফাঁসির রশি, ওই অবৈধ আইসিটি আদালতের রায় দেশের জনগণ কি মানে না। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর কবির নানক, আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আওয়ামী লীগ পরাজয় মানে না, পরাভব মানে না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।